রাজনীতি এমন একটা খেলা যেটা বাইরে থেকে যেটা আমরা বুঝি সেটা টিপ অফ দ্য আইসবার্গ, এর ভিতরে অ্যাকচুয়ালি বিরাট বড় একটা পাহাড় থাকে। তোমার কি মনে হয় কুণাল ঘোষ এই ইতিহাসে কি জবাব দেবে? ক্ষমতার লোভ কিংবা অর্থের লোভ, সাংবাদিক কুণাল ঘোষ, লেখক কুণাল ঘোষ তার যে জীবনটা সেটাকে কোথাও নষ্ট করলো। আপনি যদি মমতা ব্যানার্জিকেই দেখেন যে স্টেজে উঠে খিস্তি দিচ্ছে, আরে এনারা ভুলে যান যে এনারা যে পজিশন গুলো রয়েছেন সেই পজিশন গুলো পাড়ার পাঁচুর চায়ের আড্ডা নয়। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। রাজ্য রাজনীতি যেন প্রতিদিনই আমাদেরকে নতুন দিকে চালিত করছে। নিঃসন্দেহে যে লোক সে দলের হয়ে প্রেস কনফারেন্স করেছে ঠিক আগের দিন 24 ঘন্টা পর 180 ডিগ্রি ঘুরে সেই লোকই দলের বিরোধী কথা বলতে শুরু করেছেন। ফলস্বরূপ জুটেছে সম্পাদক পদ থেকে বহিষ্কার এবং মুখপত্র পদ থেকে আগেই বহিষ্কার হয়েছিলেন তিনি। কুণাল ঘোষ রাজ্য রাজনীতিকে কোন দিকে চালিত করতে চাইছেন তিনি, এ নিয়ে কথা বলতে আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অরিত্র দত্তমণি। অরিত্র, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। কুণাল ঘোষের পদ থেকে বহিষ্কার হওয়ার পর যে ইন্টারভিউ রীতিমতো সকলকে চমকে দিয়েছে, যে কথা উনি বলেছেন, এই পুরো বিষয়টা তুমি কিভাবে দেখছো? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটার পেছনে অনেকগুলো রিডিং আমার আছে। প্রথম আমার যেটা মনে হয় যে দলের মধ্যে থেকে কুণাল ঘোষ যে মতামতগুলো দিচ্ছিলেন সেগুলো কোথাও গিয়ে তো দলের ইমেজকে হ্যাম্পার করে আলটিমেটলি, কারণ রাজনীতিটা পুরোটাই একটা অপটিক্সের ব্যাপার। তো সেখানে যেহেতু তিনি অফিসিয়াল স্পোক্সপারসন ছিলেন, সেইখানে দাঁড়িয়ে তিনি যখন অন্য দলের একজন ক্যান্ডিডেটের প্রশংসা করছেন, হ্যাঁ নিশ্চয়ই সেটা সৌজন্যের হিসেবে ঠিক কথা, কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে রাজনৈতিক ব্যাটেল গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি সেখানে সত্যিই তো সেই সৌজন্যতা, ভদ্রতা, সেই শিষ্টাচার তো নেই। এখানে আমরা দেখছি একে অপরকে কিভাবে আক্রমণ করা হচ্ছে। তো তার ফলে মানুষের এক্সপেকটেশন টুয়ার্ডস বিরোধী সেটা তো একটু বদলেছে। ফলে এখন যদি একটা আপার লেভেল লিডারশিপ থেকে যদি এরকম একটা মতামত আসে, সেক্ষেত্রে গ্রাউন্ডে সেটা মনে হয় অ্যাডভার্সলি এফেক্ট ফেলে দিচ্ছিল, সেই জন্য তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। সেটা দলের অভ্যন্তরীণ ডিসিশন। তবে আমার এখানে ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিংটা একটু অন্যরকম। আমি একটা অন্য জিনিসের গন্ধ পাচ্ছি। অনেকেই বলছেন যে উনি কুণাল বাবু বিজেপিতে চলে যেতে পারেন, এই ধরনের জিনিস, কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। এই স্ট্র্যাটেজিটার মধ্য দিয়ে এটা তৃণমূলের একটা ট্রান্সফরমেশনের খেলাও হতে পারে। মানে আপনি যদি দেখেন কুণাল ঘোষ যাদের বিপক্ষে কথা বলছিলেন বা যে ধরনের মন্ত্রীদের বিপক্ষে কথা বলছিলেন, যাদের তথ্য ফাঁস করে দিচ্ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু ওই তৃণমূলের এই মুহূর্তে যে ডিবেটটা আছে, যে সিনিয়রিটি কমপ্লেক্সের ডিবেট, মানে এই বুড়োদের দল যেটা বলা হয় আর কি, সেই ওই টিপিক্যাল বুড়ো বলতে যে ধরনের সিনিয়রদেরকে আমরা চিনি, বা সত্যি কথা বলতে কি টু বি প্রিসাইজ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লবিটা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উইংস ছিল, তার যে ব্যাটালিয়নটা ছিল, সেই ক্যাবিনেট মিনিস্টারদের দিকে বারবার আঙুল তোলা হয়েছে। মমতা ব্যানার্জির বিপক্ষের ইমেজের একটা আঙুল তোলা হয়েছে। তো সেক্ষেত্রে গিয়ে এটা হলেও হতে পারে, এটা আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং বা ওপিনিয়ন ফ্রম দিস ইভেন্ট, যে এটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লিডারশিপের ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশনের বীজ হিসেবে কুণাল ঘোষকে সরানো হলো, এই একটা বার্তা দেওয়ার চেষ্টা যে সামথিং নিউ ইজ কামিং। এবং যেখানে এই টিপিক্যাল যে বুড়ো নেতা বলে যে ইমেজটা বা সিনিয়রিটি কমপ্লেক্সের যে গল্পটা ছিল দলের মধ্যে, সেটাকে ভেঙে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো একটা নতুন তার পছন্দের একটা ব্রিগেড তৈরি করবেন, তার একটা বাবল তৈরি করবেন, এবং সেটা দিয়ে নতুন ভাবে আসার তৃণমূল, সত্যি কথা বলতে আমার যেটা মনে হলো ইটস এ রিব্র্যান্ডিং ক্যাম্পেইন। নিজেকে রিব্র্যান্ড করছেন। আগের যেই যে দুর্নীতির বোঝাগুলো তাদের গায়ে যে কালিগুলো লেগে রয়েছে, সেই কালিগুলোকে মুছে তার মানে পলিসি চেঞ্জ করে, তার অর্গানাইজেশনাল রিফর্ম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফেস হিসাবে নিয়ে এসে এই যে নতুন তৃণমূলের যে একটা আভাস, সেইটার কানেক্টিং পয়েন্টে আমার মনে হচ্ছে যে কুণাল ঘোষকে সরানো হলো এবং ওই সিনিয়র ব্যাটালিয়নটাকে রিমুভ করবার জন্য। কিন্তু কোথাও গিয়ে একজন প্রেস কনফারেন্সে বলছেন, সাংবাদিক ইন্টারভিউ চলাকালীন, যে দলের মধ্যে এমন একজন মন্ত্রী আছেন তিনি দুর্নীতিতে সরাসরি যুক্ত, টাকা নিয়েছেন। সেই দলেরই মানে দুদিন আগের মুখপাত্র এই কথাগুলো এখন বলেন। বাংলার মানুষের কাছে রাজনীতি সম্পর্কে ধারণাটা কি জন্মায়? দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির ধারণাটা মানুষের কাছে খুবই খারাপ। এখন ধরে নেওয়া হয়েছে মানে কোনো মানুষ যদি রাজনীতিতে আসেন, মানে খুব ন্যায়পরায়ণ, নীতিপরায়ণ ডাক্তার, উকিল, সেও যদি রাজনীতিতে আসে, ধরেই নেবে মানুষ যে বেটা ধান্দাবাজ, চোর ছ্যাচোর, জোর চুরি করতে এসেছে। এইটার কারণটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা যে লিডারশিপটাকে দেখে এলাম, তারা যে ইমেজ বা যে আইডিয়াটা সেট করে গেছেন, আপনি কোনো নেতার দেখবেন না
যে রাস্তাঘাটে গিয়ে সে যদি একটা নমস্কার করে, যে সৌজন্য করেন, মানুষের সাথে জনসংযোগ করেন, কোনো জনসংযোগ কর্মসূচিতে মানুষ একজন লিডারকে খুব সৎ, ন্যায়পরায়ণ, নীতিপরায়ণ, আদর্শবান হিসেবে দেখছেন, সে যে পার্টিরই হন না কেন। এমন একটা ধারণা হয়ে গেছে যে নেতা মাত্রেই সে হচ্ছে ঘুষখোর, বদমাশ, জোচ্চোর, এই হচ্ছে তার করাপ্টেড একটা ইমেজ। এবার সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষের অপসারণ এবং বেরিয়ে এসে তিনি বারবার যে তিনি একটা নতুন তত্ত্ব দিচ্ছিলেন, আমি দেখলাম যে পোস্ট মাস্টার তত্ত্ব বা কুইজ মাস্টার তত্ত্ব, যে দলটাকে কে চালায়। বারবার কখনো তিনি ডেরেক ওব্রায়েনের কথা বলছেন, কখনো তিনি ব্রাত্য বসুদের কথা বলছেন, কখনো তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বলছেন। এটাই আমাকে বেশ খানিকটা ভাবাচ্ছে যে উনি যাদের কথাই বলছেন তারা প্রত্যেকেই তাদের এগেনস্টে কিন্তু একটা দুর্নীতির ডিরেক্ট কিংবা ইনডিরেক্ট রেফারেন্স আগে রয়েছে, এবং আনফর্চুনেটলি এরা প্রত্যেকেই বিলংস টু দ্য মমতা ব্যানার্জি লবি। তো সেইখানেই আমাকে ভাবাচ্ছে যে এটা হতে পারে একটা, কারণ রাজনীতি এমন একটা খেলা যেটা বাইরে থেকে যেটা আমরা বুঝি সেটা টিপ অফ দ্য আইসবার্গ, এর ভিতরে অ্যাকচুয়ালি বিরাট বড় একটা পাহাড় থাকে, সেটা বাইরে থেকে দেখা যায় না। তো যেহেতু আমি এই বিষয়টা নিয়ে চর্চা করি, আমার মনে হচ্ছে, আমার পার্সোনাল ওপিনিয়ন এটাই, যে এটা মনে হচ্ছে যে তৃণমূল দলটা ভেঙে গেল বা কুণাল ঘোষ চলে গেলেন বলে তৃণমূলে ম্যাসিভ ইম্প্যাক্ট হয়ে গেল, সেটা আমার মনে হচ্ছে হবে না। এটা পার্টি তার অর্গানাইজেশনাল রিফর্মের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এখন রিটায়ারিং পলিটিশিয়ান বলা যেতে পারে, আর হয়তো ম্যাক্সিমাম একটা ইলেকশন উনি লড়বেন বা লড়তে পারবেন, এবং আপনি যদি কানেক্ট করেন, আপনি মনে করে দেখুন কুণাল ঘোষই সেই স্পোক্স পার্সন যিনি বহু বছর আগে, জাস্ট গত বছর, সরি বহু বছর নয়, গত বছর বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর জন্য লড়বেন 2030-এর থেকে বা ওই সময়টা থেকে। ফলে এই সবকটা উক্তি যদি আপনি কানেক্ট করেন, তাহলে আপনি একটা আন্ডারস্ট্যান্ডিং পেতেই পারেন যে ইট মাইট বি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জেনারেশন বা তার যে ছায়াটা, সেই ছায়াটাকে আস্তে 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 ইরেজ করে দিয়ে একটা নতুন তৃণমূল তৈরি করবার একটা চেষ্টা এনারা করছেন, এবং কুণাল ঘোষ তার হয়েই কোথাও অ্যাডভোকেসি করছেন বলে আমার মনে হচ্ছে। তবে এটা ঠিক কথা যে এতে আলটিমেটলি যারা কষ্ট পান, যারা আঘাত পান, তারা হচ্ছে গ্রাউন্ড লেভেল কর্মী। কারণ টাকা খাওয়া বলুন বা এই দুর্নীতি পরায়ণতা বলুন, এগুলো সব নেতা মন্ত্রীরা, দেখুন আপনি, কোটি কোটি টাকা করে আজকে দেশে বিদেশে সমস্ত বাড়ি গাড়ি করে ফেলেছে। আর যারা গ্রাসরুটের এমপ্লয়ি, তারা কিন্তু ভালোবেসেই দল করে। প্রত্যেক দলেই কিন্তু আমি বারবার বলি যে গ্রাউন্ড লেভেলের কর্মীরা পার্টিটাকে টিকিয়ে রাখে, কিন্তু তারা ডিপ্রাইভড হন যখন তারা দেখেন যে এই এই রাজনৈতিক খেলাগুলো, তখন তাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন হয় না। তো সেখানে গিয়ে একটা চিন্তার ব্যাপার। তবে হ্যাঁ, মানে তৃণমূলে এই মুহূর্তে দুর্নীতি তো এখনো রয়েছে। আমরা 2-3 জন মন্ত্রীকে জেলে যেতে দেখেছি, মানে এই নয় যে একেবারে সমস্ত সততার প্রতীকরা এখন বসে রয়েছেন। এখনো ম্যাসিভ করাপ্টেড লোকেরা রয়েছেন, যারা একটা মানে ভান করে আছেন যে তারা কিছুই শোনেননি, জানেন না, কিন্তু তারা সবই জানেন। সেই সময় তারা বিভিন্ন পদেও ছিলেন, সব নেটওয়ার্কে আছে, এবং সেই জন্যই কিন্তু বারবার AM সিংভিকে সুপ্রিম কোর্টে ছুটে যেতে হচ্ছে যে ক্যাবিনেট টিকিয়ে রাখার জন্য। এই যে 7-8 নম্বর এই যে ক্লজ যেটা ছিল ডিভিশন বেঞ্চের জাজমেন্ট, বারবার ওরা ওইটাকে ফোকাস করছে, কিন্তু যে ওখানে দুটো যে পয়েন্ট আছে, দুটো পয়েন্টই খুব সিগনিফিকেন্ট। এক হচ্ছে যারা এই অযোগ্য প্রার্থী তাদের এগেনস্টে যেন সিবিআই প্রোব না হয়, এবং 2 হচ্ছে যে ক্যাবিনেট এনকোয়ারি যেন না হয়। তার কারণ এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটো হলেই এন্টায়ার ক্যাবিনেট মিনিস্ট্রি ধরে চিফ মিনিস্টার থেকে সমস্ত মন্ত্রী আমলা লাইন দিয়ে জেলে চলে যাবে। তো ক্যাবিনেটকে টিকিয়ে রাখার জন্য বারবার কিন্তু স্টেট লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা করছে, এবং এই অযোগ্য প্রার্থী যারা ঘুষ দিয়ে টাকা দিয়েছিলেন তাদের সাথে যাতে সিবিআই ইন্টারাকশন না হয় সেটাকে আটকানোর চেষ্টা করছে। ফলে করাপশন তৃণমূলের মধ্যে এখন একটা বড় প্রবলেম। অরিত্র, তুমি করাপশনের কথা বলছেন, কিন্তু একটা লোক রাজনৈতিক সংস্কৃতিটাকে কোন জায়গায় নিয়ে গেছে তোমার মনে হয়, যখন তুমি ব্যক্তিগত আক্রমণ করছো, বিচারপতি থেকে শুরু করে এমন কেউ নেই যার বাবা মা, মানে আমি বলতে চাইছি যে এই কালচার তুমি আমদানি করেছো বাই কুণাল ঘোষ। তাহলে ব্যক্তিগত কুণাল ঘোষ, মুখপাত্র কুণাল ঘোষ কি বার্তা এই সমাজের বুকে বা কি ছাপ রাখলো বলে তোমার মনে হয়? দেখুন, কি ভাষায় আক্রমণ করলো তার থেকেও আগে আমি খুব অবাক হয়েছিলাম যখন উনি প্রথম যখন অ্যারেস্টেড হলেন, তখন উনি কিন্তু ইয়েতে বসে ওই প্রিজন ভ্যানে ওঠার সময় বলেছিলেন যে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। তারপরে উনি একটা 180 টার্ন করে সেই লোকটি এসে এখন যখন জয় বাংলা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছেন, তখনই আমার তার প্রতি মানুষ হিসেবে আস্থা হারিয়েছে। এবং কুণাল ঘোষের সেই সময় জেলে বসে লেখা বই বন্দির ডায়েরি আমি পড়েছি ওনার লেখা, এবং সেখানে কিন্তু ছত্রে ছত্রে ওনার আপনি যদি মানে ইন্ডিভিজুয়াল কুণাল ঘোষকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কুণাল ঘোষ মানে কিভাবে সাফার করেছেন। সেখান থেকে তার যে পার্সোনাল গ্রাজ টুয়ার্ডস তৃণমূল সেটা বারবার বেরিয়ে এসেছে। কিন্তু তারপরে উনি বাইরে এখানে এসে, তাহলে কি ওনার শুধুমাত্র পলিটিক্যাল অ্যাসপিরেশন ছিল,
নাকি উনি কোনো একটা পদে বা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন বলেই একটা মিথ্যাচার করেছেন, কিন্তু আলটিমেটলি উনি মিথ্যাচার করেছেন। একজন মানুষ হিসেবে যদি আমরা কুণাল ঘোষকে দেখি, উনি কিন্তু অ্যাবসলিউটলি মিথ্যাচার করেছেন। উনি একাধিকবার কোর্টে দাঁড়িয়ে তৃণমূলের বিপক্ষে কথা বলেছেন, সারদা মামলায় প্রেসের কাছে বলেছেন যে হ্যাঁ মমতা ব্যানার্জি জানেন, অমুক মন্ত্রী জানেন, তমুক মন্ত্রী জানেন। আবার জেল থেকে বেরিয়ে এসেই সেই দলের স্পোক্স পার্সন হয়ে বসলেন, তার হয়ে জয়গান গাইলেন। ফলে এইটাই তো সব থেকে বড় ভণ্ডামি এবং একটা একটা কি বলবো, একটা দ্বিচারিতা। এইখানেই কিন্তু উনি আস্থা হারালেন। এবং তারপর যদি দেখেন যে উনি যখন বেরিয়ে আসার পরে যখন স্পোক্স পার্সন হয়ে বসলেন, সোশ্যাল ইমেজটা কিন্তু কুণাল ঘোষের তখন থেকেই ভাঙতে আরম্ভ করলো। কারণ আপনি কিছু মাস আগে, কিছু বছর আগে একটা কথা বললেন, তারপরে এসে নিজেই নিজের কথা কন্ট্রাডিক্ট করছেন, এটা তো হয় না। তো সেই জন্য কুণাল ঘোষ সামাজিকভাবে খানিকটা মানে ব্যাকল্যাশ খেয়েছেন, এবং সেটা ওনার রাজনৈতিক অবস্থান তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে কুণাল ঘোষ মাঝে মধ্যে যে ভাষায় আক্রমণ করেছেন, যে ভাষা সন্ত্রাসের কালচার তৃণমূল, শুধু কুণাল ঘোষ নয়, কিছুদিন আগে তৃণমূলের আর এক মন্ত্রী জাস্টিস গাঙ্গুলিকে হিজড়ে বলেছেন। এই যে ব্যাপারগুলো মানে এই কাজে লাগিয়ে এটা তৃণমূল এই আমদানিটা। আমি শুধু কুণাল ঘোষকে দোষ দেওয়া যায় কথা আমি বলবো না, তার কারণ এটা একটা কালেকটিভ কনসায়েন্স। আপনি যদি দেখেন যে দীর্ঘদিন ধরে আপনি যদি মমতা ব্যানার্জিকেই দেখেন যে স্টেজে উঠে খিস্তি দিচ্ছে, আরে এনারা ভুলে যান যে এনারা যে পজিশন গুলো রয়েছেন সেই পজিশন গুলো পাড়ার পাঁচুর চায়ের আড্ডা নয়। এনারা একজন মমতা ব্যানার্জিকে যতই আমরা গালাগালি করছি, আমরা সমালোচনা করছি, কিন্তু মঞ্চে যখন তিনি উঠছেন তিনি তো রাজ্যের স্পোক্স পার্সন, শি ইজ দি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। তিনি যদি এরকম 2 অক্ষর 4 অক্ষর দিয়ে কথা বলেন, তো তাহলে তাকে দেখে দলের লোকেরা কি শিখবে? তিনি যদি বিরোধীদেরকে এই ভাষায় আক্রমণ করেন, তুই তুগারি করেন, প্রাইম মিনিস্টারকে তুই তুগারি করছেন, এ করছেন, আরে রাজনৈতিক আদর্শের বিরোধিতা থাকবে বলেই তো এটা ডেমোক্রেসি, এটা অটোনমি নয়। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি ডেমোক্রেটিক একটা স্ট্রাকচারে দাঁড়িয়ে মঞ্চে উঠে যেভাবে কথা বলছেন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আমার এক্সপেকটেশনটা অন্যরকম ছিল, কিন্তু তিনি বলছেন যে বিচার হাইকোর্টটাকে তুলে দেওয়া উচিত। এই রকমের স্টেটমেন্ট যখন সিনিয়র লিডারশিপ দেবেন, তো তাদের থেকেই তো স্পোক্স পার্সনরা শিখছে, তাদের থেকে এই যে যারা চ্যানেলে যাচ্ছে, এই যে বিভিন্ন প্যানেলিস্ট স্পোক্স পার্সনরা টিভি চ্যানেলে আপনারা দেখেন, তারা তো দেখছে আরে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যদি বলেন আমি কেন বলবো না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সত্যি তো এই ভাষা সন্ত্রাসটা মারাত্মক আকার নিয়েছে এই সাম্প্রতিক 5-10 বছরে। তার আগের আপনি যদি দেখেন, তার আগে কি সমালোচনা হতো না, তীব্র খবরের কাগজে কি অসাধারণ কলাম বেরোতো, কি চমৎকার কার্টুন বেরোতো, পলিটিক্যাল কার্টুন তো আজকে নয়, সে জওহরলাল নেহরুর আমল থেকে চলে আসছে। কিন্তু ঘটনা হচ্ছে তখনকার কার্টুন, তখনকার কমিউনিকেশন, তখনকার বিরোধিতা আর এখনকার বিরোধিতা, বাবা তুলে কথা বলছে, জেন্ডার তুলে কথা বলছে, কাউকে ভেঙাচ্ছে, করছে, এই যে একটা ভাষা সন্ত্রাসের আবহ তৈরি করেছে, এটা অত্যন্ত ডেট্রিমেন্টাল। এবং এটা শুধু একজন কুণাল ঘোষ বা একজন ডেরেক ওব্রায়েন, একজন শুভেন্দু অধিকারী এইভাবে বললে হবে না, এটা একটা কালেকটিভ একটা ব্যাপার তৈরি হয়েছে। কখনো প্রধানমন্ত্রীকে কেউ পানাউতি বলেছেন, কখনো রাহুল গান্ধীকে কেউ পাপ্পু বলে টোনটিটকিরি করেছে, কখনো মোটা ভাই বলে অমিত শাহজিকে বলা হয়েছে, আবার কখনো কেউ মমতার ঠুমকা বলছে। আপনি কাকে ঠিক দোষ দেবেন? তার কারণটা হচ্ছে আমাদের দোষ যে আমরা অযোগ্য লোকগুলোকে দেশকে লিড করতে পাঠিয়েছি। আমরা নেতা নেত্রী বলে যে লোকগুলোর যোগ্য ওখানে চেয়ারে বসার উচিত ছিল, তারা না বসে আমরা কিছু অশিক্ষিত অপদার্থ, যাদের সামান্য সামাজিক সভ্যতা শিক্ষা সম্ভ্রমের ধারণা নেই, আমি তাদেরকে ইলেক্ট করে ওইখানে বসিয়েছি। তো এখন নিজের খবর আমরা নিজেরা খুঁড়েছি, এখন সেই দৃশ্য দেখতে হচ্ছে। ওই তো আমার বিষয় শেষ একদম প্রশ্ন, বঙ্গ রাজনীতি তুমি যেটা বললে বই পড়েছো, কোনো কিন্তু ইতিহাস লেখা হবে, তোমার কি মনে হয় কুণাল ঘোষ এই ইতিহাসে কোথায় জায়গা পাবে? নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, মুখপাত্র, নাকি কি করলো রাজনীতিটাই, মানে বর্তমানে কুণাল ঘোষের যে অবস্থান, ইতিহাসে কি জবাব দেবে কুণাল ঘোষ? দেখুন, ইতিহাসের ক্ষেত্রে কিভাবে জবাব দেবে সেটা ডিপেন্ড করছে, কারণ ইতিহাস তো সবসময় কারোর পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয়। তো যদি তৃণমূলের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয় তাহলে নিশ্চয়ই কুণাল ঘোষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, তার কারণ তিনি খারাপ সময়ও বিভিন্ন ভাবে দেখো ইতিহাসটা যদি দেখো, মানে দেখুন আমি যদি দেখি তাহলে কুণাল ঘোষকে পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেশনে সিগনিফিকেন্ট ভূমিকায় আমি দেখছি না। কারণ একটা পার্টি স্পোক্স পার্সনের পার্টির ভিতরে বা পার্টির কমিউনিকেশন লাইনে ভূমিকা থাকতেই পারে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আপনাকে মনে রাখতে হবে কুণাল ঘোষ কিন্তু প্রাক্তন রাজ্যসভা মেম্বারও ছিলেন, কিন্তু আমরা সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটায় কিন্তু কুণাল ঘোষের খুব একটা অবদান। আমি যদি বাইরে থেকে আমি যদি দেখি, আমরা কিন্তু কুণাল ঘোষের রাজনৈতিক ইতিহাসে কুণাল ঘোষকে, রাজনীতিবিদ কুণাল ঘোষকে খুব একটা সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব হিসেবে খুব একটা থাকবে জায়গায় থাকবে না। তার কারণ অনেকগুলো কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে তাকে একাধিকবার একাধিক জায়গায় প্লেস করা হয়েছিল, সেখানে তিনি বেটার ফুটপ্রিন্ট তৈরি করতে পারেননি।
স্পোক্স পার্সন হিসেবে কি হচ্ছে, সেটা পার্টির একটা ইন্ডিপেন্ডেন্ট কমিউনিকেশন। প্রত্যেক পার্টিরই কোনো না কোনো ভালো সুবক্তা আছেন, মুখপাত্র আছেন, চেয়ারপারসন আছেন, কিন্তু সেটার সাথে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে যদি মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির মতো ফিগাররা যে জায়গায় থাকবেন, কুণাল ঘোষ কখনো সেই জায়গায় থাকবেন বলে আমার মনে হয় না। তবে রাজনীতির বাইরে কুণাল ঘোষকে আমি যতটুকু চিনি, আমি তাকে চিনি সাংবাদিক কুণাল ঘোষ হিসেবে, আমি তাকে চিনি লেখক কুণাল ঘোষ হিসেবে, আমি তার বহু বই পড়েছি, বহু কলাম পড়েছি, আমি তাকে ভালো লেখক হিসেবেই মনে রাখতে চাই। আমাকে যদি ইন্ডিপেন্ডেন্টলি বলেন, ভালো সাংবাদিক হিসেবেই মনে রাখতে চাই। কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে ক্ষমতার লোভ কিংবা অর্থের লোভ, কারণ লোভ মানুষকে খুব খারাপ দিকে টেনে নিয়ে যায়, এ খুব বাজে জিনিস। এটা আমরা অনেকেই লোভে পড়ে অনেক ভুল কাজ করে ফেলি। সেই লোভটা কোথাও গিয়ে কুণাল ঘোষকে, সাংবাদিক কুণাল ঘোষ, লেখক কুণাল ঘোষ, তার যে জীবনটা সেটাকে কোথাও নষ্ট করলো, তার সামাজিক ইমেজটা নষ্ট করলো। কিন্তু আমি সেই দিকগুলোকে যদি একটু ঝাড়াই পোছাই করে নিই, ধুলোগুলো সরিয়ে দিই কুণাল ঘোষের গা থেকে, তাহলে আমি ব্যক্তিগত মানুষ হিসেবে কুণাল ঘোষকে সাংবাদিক এবং লেখক কুণাল ঘোষ হিসেবে মনে রাখতে চাইছি। অবশ্যই বাংলার মানুষ কি সেটাই চাইছে? মানে কুণাল ঘোষের লেখক সত্তা কিংবা সাংবাদিক সত্তা কতজনের কাছে পৌঁছেছে, বা কতজন আজও দাঁড়িয়ে সমাদৃত হবেন কুণাল ঘোষ অন্তত লেখনী শক্তির জোরে? আমার মনে একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই যায়। কারণ যে কথাগুলো উনি বলেছেন, 1000টা ভালো কাজকেও ঢেকে দেওয়ার জন্য সেই কথাগুলো যোগ্য। আমার মনে হয় মানুষের স্মৃতিশক্তি তো খুব কম, কোন শক্তিটাকে, কোন সত্তাটাকে কুণাল ঘোষকে বাঁচিয়ে রাখবেন, ইতিহাস হয়তো ভবিষ্যতে আমাদেরকে সেই পথপ্রদর্শক হিসাবেই ধরা দেবে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ অরিত্র, ধন্যবাদ আপনাদেরও।